ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এডুডেন্ট পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ওয়েলকাম টু histology lecture. I am Dr. Hassan Mahmoud Rumi, now working as an assistant professor, Department of Pediatrics, Thairunessa Memorial Medical College and Hospital. প্রথমেই আমি আজকের এই হিস্টোলজি লেকচারের জন্য আপনাদের কি কি ইম্পর্টেন্ট টপিকস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে একটু আলোকপাত করব। হিস্টোলজি লেকচারকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি। ওয়ান ইজ বেসিক হিস্টোলজি, অ্যানাদার ইজ সিস্টেম বেসড হিস্টোলজি। বেসিক হিস্টোলজির মধ্যে আমাদের সেল এবং টিস্যু থাকবে, অপরদিকে সিস্টেম বেসড হিস্টোলজির মধ্যে ডিফারেন্ট সিস্টেম লাইক কার্ডিওভাস্কুলার সিস্টেম, renal system, endocrine system, lymphatic organ, etc. Dear viewers, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হিস্টোলজি থেকে বেসিক হিস্টোলজির পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনাদেরকে সেল এবং টিস্যু এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইডে কিছু জিনিসের পাশে আমি ট্রিপল স্টার, কিছু জিনিসের পাশে ডাবল স্টার এবং সিঙ্গেল স্টার দিয়েছি, সেই অনুযায়ী আপনারা গুরুত্ব সহকারে পড়বেন। তো আমি আগে বলেছি সেল এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেলের মধ্যে মেইনলি আমরা যে জিনিসগুলো পড়ার চেষ্টা করি সেটা হচ্ছে সেলের অর্গানেলিজ এবং তাদের ফাংশনগুলো। তো যে অর্গানেলিজগুলো বেশি ইম্পর্টেন্ট আপনারা একটু খেয়াল করেন বোর্ডে, সেল মেমব্রেন, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলগি কমপ্লেক্স। এই অর্গানেলিগুলোর ফাংশন এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের স্ট্রাকচারগুলো আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তো আমরা আমাদের বই সম্পর্কে একটু আলোকপাত করি। হিস্টোলজির জন্য আপনাদেরকে যে জেনেসিসের পক্ষ থেকে এক্সক্লুসিভ হিস্টোলজি শিট দেওয়া হয়েছে সেটি অবশ্যই খুব ভালো করে পড়বেন। আমি মনে করি যদি আপনারা শিটটা ভালো করে পড়েন আপনাদের প্রিপারেশনে 70 to 80% কাভার হবে। এছাড়াও আমরা জানি হিস্টোলজির যে আমাদের মাদার বুক জ্যান কুরিয়াস বেসিক হিস্টোলজি, এই বইটি যদিও একটু কঠিন, বাট আপনারা যদি তার ছবিগুলো দেখতে পারেন এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যেহেতু আপনারা জানেন হিস্টোলজি এটা একটা পিকচার বেসড লেকচার, বেসিক্যালি আপনি যত বেশি ছবি বা পিকচার দেখবেন তত বেশি আপনার বিষয়গুলো কনসেপশনটা ক্লিয়ার হবে। সো আমি সবাইকে অনুরোধ করব হিস্টোলজির কনসেপশন ক্লিয়ার করার জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি ছবি দেখতে হবে। স্লাইডের ছবি বা অনলাইনে যে স্ট্রাকচারের ছবিগুলো আছে সেই ছবিগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে জ্যান কুরিয়া বেসিক হিস্টোলজি যে ছবিগুলো আছে সেগুলো হেল্প করবে। এছাড়াও আমি অনেক সময় বলি জ্যান কুরিয়া থেকে আপনারা কিছু গ্লসারি বা সামারাইজড আকারে কিছু জিনিস পাওয়া যায়, কিছু ছক থাকে, কিছু টেবুলেশন থাকে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই জ্যান কুরিয়া থেকে পড়ার চেষ্টা করবেন এবং এখানে একসাথে অনেকগুলো ইনফরমেশন সামারাইজ করা থাকে যা আপনাদের পরীক্ষার প্রিপারেশনে খুবই হেল্পফুল হবে। এছাড়াও আপনারা যদি মনে করেন এর পাশাপাশি আমি আরেকটি বই দেখতে চাই, তাহলে বাজারে যে গাইড বইগুলো আছে আমি বিশেষ করে জহির হিস্টোলজি অথবা সেলিম রেজা হিস্টোলজির যে কোনো একটি আপনারা বেছে নিতে পারেন। তাহলে আমাদের শিট জ্যান কুরিয়া বেসিক হিস্টোলজি এবং জহির অর সেলিম রেজা হিস্টোলজি এই 3-4টি বইকে ঘিরেই আমাদের প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা আলোচনা করব সেল সম্পর্কে। সেল, it is the structural and functional unit of all living organism, and we all know there are two types of cell. One is prokaryotic, another is eukaryotic. Pro means adi বা before and karyote means nucleus. So আদি নিউক্লিয়াস বিশিষ্ট যে সেল তাকেই আমরা বলবো প্রোক্যারিওটিক সেল। অপরদিকে ইউ মিন্স ট্রু বা প্রকৃত অ্যান্ড ক্যারিওট মিন্স নিউক্লিয়াস। সো প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট যে সেল তাকেই আমরা বলবো ইউক্যারিওটিক সেল। আপনাদের শিটে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের একটা ডিফারেন্স দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। প্রথমেই আমরা জানবো এদের এক্সাম্পল সম্পর্কে। প্রোক্যারিওটিকের একটি এক্সাম্পল খুব ভালো করে মনে রাখবেন, সেটি হচ্ছে ব্যাকটেরিয়া। অপরদিকে ইউক্যারিওটিকের এক্সাম্পল মনে রাখবেন অ্যানিমেল সেল, প্ল্যান্ট সেল অ্যান্ড ফাঙ্গাই।
প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের পার্থক্য সহজে মনে রাখার জন্য আমি কিছু ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা মনে রাখবো, ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল মেনি থিংস আর অ্যাবসেন্ট। ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল many things are absent, and those who presents are, in case of structure it is simple, in case of size it is smaller, and in case of number it is few, that is single or two. So what about eukaryotic? It is the reversal of prokaryotic. That is, in case of structure it is complex, in case of size it is larger, in case of number it is multiple. So এই ট্রিক্সটা যদি আপনারা মনে রাখেন, আই থিঙ্ক ম্যাক্সিমাম পার্থক্যগুলোই আপনাদের আয়ত্তে চলে আসবে। কিছু ডিফারেন্স আমি হাইলাইট করেছি, দেখেন। ইন কেস অফ মেমব্রেন এনক্লোজড অর্গানেলি সাধারণত প্রোক্যারিওটিকে থাকে, বাট ইউক্যারিওটিকে থাকে না। প্রোক্যারিওটিকে থাকে না, বাট ইউক্যারিওটিকে থাকে। প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে প্রোক্যারিওটিকে কোনো কার্বোহাইড্রেট বা স্টেরল থাকে না, বাট ইউক্যারিওটিকে থাকে। ইন কেস অফ সাইটোপ্লাজম প্রোক্যারিওটিকে কোনো সাইটোস্কেলিটন থাকে না, বাট ইউক্যারিওটিকে থাকে। In case of chromosome there is no histone in prokaryotic but present in eukaryotic. Ribosome prokaryotic is smaller, eukaryotic larger. Cell division prokaryotic binary, eukaryotic একটি দেখেন আমি লাল দাগ দিয়েছি, সেটি হচ্ছে সেল ওয়াল। অর্থাৎ আমি এতক্ষণ যে ট্রিক্সগুলো বললাম, সেল ওয়ালটা হচ্ছে একটু ব্যতিক্রম। অর্থাৎ আমি বলেছি যে প্রোক্যারিওটিকে অনেক কিছু থাকে না, বাট সেল ওয়াল এটা এমন একটা জিনিস যেটা মেইনলি প্রোক্যারিওটিকেই থাকে এবং এর স্ট্রাকচারও খুব কমপ্লেক্স। অপরদিকে ইউক্যারিওটিকে সেল ওয়াল সাধারণত থাকে না, বিশেষ করে অ্যানিমেল সেলে থাকে না, বাট প্ল্যান্ট এবং ফাঙ্গাইতে এটি থাকে। আমি আমার স্লাইডে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সম্পর্কে কিছু পয়েন্টস হাইলাইট করেছি, সেটা আপনি একটু খেয়াল করেন। মেমব্রেন এনক্লোজড অর্গানেলি এটা প্রোক্যারিওটিকে থাকে না, বাট ইউক্যারিওটিকে থাকে। প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে প্রোক্যারিওটিকে কোনো কার্বোহাইড্রেট বা স্টেরল থাকে না, বাট ইউক্যারিওটিকে থাকে। ইন কেস অফ সাইটোপ্লাজম দেয়ার ইজ নো সাইটোস্কেলিটন ইন প্রোক্যারিওটিক, বাট ইউক্যারিওটিক সেলে সেটি থাকে। ইন কেস অফ ক্রোমোজোম নো হিস্টোন ইন প্রোক্যারিওটিক বাট প্রেজেন্ট ইন ইউক্যারিওটিক। ইন কেস অফ রাইবোজোম প্রোক্যারিওটিকে স্মলার, ইউক্যারিওটিকে লার্জার। সেল ডিভিশন প্রোক্যারিওটিকে বাইনারি, ইউক্যারিওটিকে মাইটোসিস। একটি শুধুমাত্র আমি দেখেন লাল দাগ দিয়েছি, সেটি হচ্ছে সেল ওয়াল। সেল ওয়ালটা হচ্ছে এমন একটি জিনিস যেটা মেইনলি প্রোক্যারিওটিকে থাকে এবং প্রোক্যারিওটিকে তার স্ট্রাকচার থাকে কমপ্লেক্স, এবং ইউক্যারিওটিকে কিছু কিছু ক্ষেত্রে সেল ওয়াল থাকে। আমরা ইউক্যারিওটিকে তিনটে এক্সাম্পল বলেছি, তার মধ্যে অ্যানিমেল সেলে কোনো সেল ওয়াল থাকে না, বাট প্ল্যান্ট সেল এবং ফাঙ্গাইতে থাকে। বাট যখনই থাকবে এটি স্ট্রাকচারালি থাকবে খুবই সিম্পল। মূলত সেল ওয়ালটা হচ্ছে সেল মেমব্রেনের বাহিরে এক্সট্রা একটা লেয়ার। আমরা জানি সেল মেমব্রেন হচ্ছে একটি লিভিং সাবস্টেন্স, বাট সেল ওয়াল হচ্ছে
নন লিভিং। নেক্সট আমরা জানবো পার্টস অর কম্পোনেন্টস অফ এ টিপিক্যাল হিউম্যান সেল। একটি টিপিক্যাল হিউম্যান সেলের পার্টসকে আমরা রাফলি দুই ভাগে ভাগ করি। ওয়ান ইজ সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন, অ্যানাদার ইজ প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করি। ওয়ান ইজ সাইটোপ্লাজম, অ্যানাদার ইজ নিউক্লিয়াস। সাইটোপ্লাজমকে আবার দুই ভাগে, ওয়ান ইজ অর্গানেলিস, অ্যানাদার ইজ ইনক্লুশনস। অর্গানেলিসকে আবার দুই ভাগে, সাম আর মেমব্রেনাস, সাম আর নন মেমব্রেনাস। এই মেমব্রেনাস এবং নন মেমব্রেনাস অর্গানেলিগুলোর নাম খুব ভালো করে আপনাদের পড়তে হবে। তো আমরা যদি একটি খুব ভালো করে মনে রাখি, যেমন নন মেমব্রেনাস অর্গানেলি, আমরা একটা ফর্মুলা ইউজ করে এটি সহজেই মনে রাখতে পারি, সেটি হচ্ছে সেরা মামা। অর্থাৎ এখানে চারটি নন মেমব্রেনাস অর্গানেলি আমরা মনে রাখতে পারি, সেন্ট্রোজোম, রাইবোজোম, মাইক্রোটিউবিউল অ্যান্ড মাইক্রোফিলামেন্ট। এই চারটি অর্গানেলি হচ্ছে মেইনলি নন মেমব্রেনাস। এছাড়া বাকি যে ম্যাক্সিমাম অর্গানেলিগুলো আছে সেগুলি হচ্ছে মেমব্রেনাস। এছাড়াও সেলের মধ্যে কিছু ইনক্লুশনস পাওয়া যায়, এগুলো আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে, লাইক সিক্রেটরি গ্র্যানিউল, পিগমেন্ট গ্র্যানিউল, লিপিড অ্যান্ড গ্লাইকোজেন অ্যান্ড ক্রিস্টাল। নেক্সট আমরা জানবো সেল মেমব্রেন সম্পর্কে। থিকনেসটা মনে রাখবেন 7.5 to 10 ন্যানোমিটার। কম্পোজিশন তিনটি জিনিস থাকে, প্রোটিন, লিপিড অ্যান্ড কার্বোহাইড্রেট। লিপিডের মধ্যে দুটো লিপিডের নাম খুব ভালো করে মনে রাখতে হবে, ওয়ান ইজ ফসফোলিপিড, অ্যানাদার ইজ কোলেস্টেরল। তার মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিপিড ইন সেল মেমব্রেন ইজ ফসফোলিপিড। নাও ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ সেল মেমব্রেন, অর্থাৎ ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে সেল মেমব্রেনকে আমরা কেমন দেখি, এই সংক্রান্ত তিনটি মডেল আছে। আমরা জানবো ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে। ফ্লুইড মোজাইক মডেল, আমরা যদি একটু নামের দিকে তাকাই তাহলে বুঝবো এই মডেল অনুযায়ী একটি পোর্শন কাজ করে ফ্লুইডের ন্যায়, আরেকটি পোর্শন কাজ করে মোজাইকের ন্যায়। এই মডেল অনুযায়ী লিপিড পোর্শনটুকু কাজ করে ফ্লুইডের ন্যায়, আর প্রোটিন পোর্শনটুকু কাজ করে মোজাইকের ন্যায়। সো আমরা বলতে পারি ফ্লুইড লাইক লিপিড অ্যান্ড মোজাইক লাইক প্রোটিন মিলে যে মডেলটা গঠিত সেটি হচ্ছে মূলত ফ্লুইড মোজাইক মডেল। স্ট্রাকচার অফ ফ্লুইড মোজাইক মডেল। প্রথমেই আমরা আলোচনা করব লিপিড পোর্শন সম্পর্কে। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী সেল মেমব্রেনের লিপিড মূলত ফসফোলিপিড দ্বারা তৈরি এবং এটি দুটো লেয়ারে বিন্যস্ত থাকে, এজন্য একে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার। এবং এর দুটো ইন থাকে, ওয়ান ইজ হাইড্রোফিলিক অর পোলার ইন, অ্যানাদার ইজ হাইড্রোফোবিক অর নন পোলার ইন। আমরা যদি একটু ছবির দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আমরা রাউন্ডেড যে হেডগুলো দেখতে পাচ্ছি এটি মূলত পোলার ইন। অপরদিকে আমরা যেই টেলটি দেখতে পাচ্ছি মাঝামাঝিতে সেটি হচ্ছে নন পোলার টেল। তো মনে রাখতে হবে আপনাদের এই হাইড্রোফিলিক অর পোলার ইন তৈরি হয় ফসফেট গ্রুপ দ্বারা, অপরদিকে নন পোলার টেল তৈরি হয় ফ্যাটি অ্যাসিড চেইন দ্বারা। এবং এই লিপিড বাইলেয়ারের ম্যাক্সিমাম পোর্শন জুড়েই থাকবে ফসফোলিপিড, বাট মাঝে মাঝে আমরা একটা দুটো কোলেস্টেরলও পাবো। নেক্সট আমরা আলোচনা করব প্রোটিন পোর্শন সম্পর্কে। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী সেল মেমব্রেনে দুই ধরনের প্রোটিন থাকে, ওয়ান ইজ ইন্টিগ্রাল প্রোটিন, অ্যানাদার ইজ পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল আমরা নাম শুনেই বুঝতেছি এটি সেল মেমব্রেনের মধ্যে এমবেডেড থাকবে। এই এমবেডেডটা 1/3 হতে পারে, হাফ হতে পারে কিংবা ফুল হতে পারে। কিছু কিছু ইন্টিগ্রাল প্রোটিন সেল মেমব্রেনের হোল স্প্যান জুড়ে থাকে, এদেরকে একটি বিশেষ নামে ডাকা হয় ট্রান্স মেমব্রেন প্রোটিন। নেক্সট আমাদের পেরিফেরাল প্রোটিন, নাম শুনে বুঝতেছি এরা পেরিফেরিতে থাকবে। এখন পেরিফেরি হচ্ছে আমাদের মূলত দুটো, অর্থাৎ ওয়ান ইজ সাইটোসোলিক অর ইনার সারফেস, অ্যানাদার ইজ এক্সট্রা সাইটোপ্লাজমিক অর আউটার সারফেস। ইউজুয়ালি পেরিফেরাল প্রোটিনগুলো ইনার অর সাইটোপ্লাজমিক সারফেসের দিকে থাকে। বাকি থাকলো আমাদের কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ইজ আইদার attached with lipid or attached with protein. If it is attached with lipid is called glycolipid. If it is attached with protein is called glycoprotein. এবং একসাথে এদেরকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। পেরিফেরাল প্রোটিনগুলো যেমন ইনার অর সাইটোপ্লাজমিক সারফেসে থাকে, কার্বোহাইড্রেট পোর্শনগুলো ইউজুয়ালি
আউটার সারফেসে থাকে। তাহলে এই সাইটগুলো আমাদের জানতে হবে এবং পোলার ইন্ড নন পোলার ইন্ড কি দ্বারা তৈরি হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। নেক্সট আমরা জানবো ফাংশনস অফ মেমব্রেন প্রোটিন। যেহেতু আমরা জেনেছি মেমব্রেন প্রোটিন মূলত দুই ধরনের, ওয়ান ইজ ইন্টিগ্রাল, অ্যানাদার ইজ পেরিফেরাল। বাট মনে রাখতে হবে সেল মেমব্রেনে যে ফাংশনগুলো হয় প্রোটিনের, তার ম্যাক্সিমামই করে ইন্টিগ্রাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিনগুলো সাধারণত এনজাইম হিসেবে কাজ করে। নেক্সট আমরা কিছু ছক দেখতে পাচ্ছি, মেকানিজম অফ ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন। অর্থাৎ এখানে মূলত ফিজিওলজির কিছু জিনিস আলোচনা করা হয়েছে। আমরা শুধুমাত্র হিস্টোলজিতে লাস্ট টপিকসটা দেখার জন্য দিয়েছি, সেটি হচ্ছে ভেসিকুলার ট্রান্সপোর্ট। মূলত ভেসিকুলার ট্রান্সপোর্ট দুই ধরনের হয়, ওয়ান ইজ এক্সোসাইটোসিস, অ্যানাদার ইজ এন্ডোসাইটোসিস। এক্সো মিন্স সেল থেকে বেরিয়ে যাবে, এন্ডো মিন্স সেলের মধ্যে ঢুকবে। এই ঢোকার প্রক্রিয়াটা তিন ভাবে হয়, ওয়ান ইজ ফ্যাগোসাইটোসিস, অ্যানাদার ইজ পিনোসাইটোসিস এন্ড রেস্ট ইজ রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মিন্স সেল সলিড জিনিস এনগালফ করে, যাকে বলা হয় সেল ইটিং। পিনোসাইটোসিস সেল লিকুইড জিনিস এনগালফ করে, তাকে বলা হয় সেল ড্রিঙ্কিং। অপরদিকে রিসেপ্টরের সাহায্যে হলে তাকে বলা হয় রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। তাহলে এই টপিকস থেকে আমাদের মেসেজ হচ্ছে মূলত এই এন্ডোসাইটোসিস প্রক্রিয়াটা দুই জিনিসের জন্যই প্রযোজ্য, অর্থাৎ সলিড অ্যান্ড লিকুইড। অর্থাৎ আমরা মনে রাখতে পারি এন্ডোসাইটোসিস ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ সলিড অ্যান্ড লিকুইড। এখন আপনাদের সামনে একটি প্রশ্ন আসছে, সেটির জবাব আপনারা দেওয়ার চেষ্টা করবেন। রিগার্ডিং সেল মেমব্রেন, এ প্রোটিন মলিকুলস আর লোকেটেড ইউজুয়ালি অন দ্য আউটার সারফেস। আমরা ছবি থেকে দেখতে পেয়েছি যে পেরিফেরাল প্রোটিনগুলো সাধারণত ইনার সারফেসে ছিল, সো এটি ফলস। লিপিড ইজ অ্যারেঞ্জড ইন টু লেয়ার। আমরা জানি লিপিডে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, সো এটি ট্রু। গ্যাপ জাংশনস আর প্রডিউসড বাই চ্যানেলস ইন প্রোটিন। আমরা বলেছিলাম যে ইন্টিগ্রাল প্রোটিন ম্যাক্সিমাম ফাংশন করে, সো সে কখনো কখনো গ্যাপ জাংশন হিসেবেও কাজ করে, সো এটি ট্রু। ডি এন্ডোসাইটোসিস মে অকার ফর বোথ সলিড অ্যান্ড লিকুইড। আমি লাস্ট টপিক্সে যেটি বলেছিলাম এন্ডোসাইটোসিস ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ সলিড অ্যান্ড লিকুইড, সো এটি ট্রু। ই কার্বোহাইড্রেটস মলিকুল আর অ্যাটাচড টু ফর্ম এ কোট অন দ্য ইনার সারফেস। আমরা দেখেছিলাম কার্বোহাইড্রেট পোর্শনগুলো আউটার সারফেসে ছিল, সো এটি ফলস। তাহলে এভাবে কোশ্চেনগুলো আসতে পারে, আপনাদের প্রিপারেশনটি সেভাবেই নিতে হবে। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট নিউক্লিয়াস। মূল আলোচনায় যাবার আগে নিউক্লিয়াস সম্পর্কে কিছু পয়েন্টস আপনারা খেয়াল রাখবেন। শেপ হচ্ছে রাউন্ডেড অর এলongated, ডায়ামিটার 4 to 10 মাইক্রোমিটার। ইউজুয়ালি নিউক্লিয়াস প্রত্যেকটি সেলে একটি থাকে, বাট দেয়ার আর ফিউ এক্সেপশনস লাইক বাইনিউক্লিয়েটেড সেলস প্রেজেন্ট ইন লিভার অ্যান্ড ইউরিনারি ব্লাডার। অপরদিকে মাল্টি নিউক্লিয়েটেড সেল থাকে স্কেলেটাল মাসল সেলে, সেটা আমরা সবাই জানি। চারটি স্ট্রাকচার পাওয়া যায়, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন, নিউক্লিওলাস অ্যান্ড নিউক্লিওপ্লাজম। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমাটিন, এটি খুব ভালো করে পড়তে হবে। দেন নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিওলাস থেকে আমরা অনলি ফাংশনটি জানব। প্রথমেই নিউক্লিয়ার মেমব্রেন, আমরা ছবির সাহায্যেই নিউক্লিয়ার মেমব্রেনের বর্ণনা শেষ করব। নিউক্লিয়ার মেমব্রেন মূলত দুটো প্যারালাল ইউনিট মেমব্রেন দ্বারা গঠিত, ওয়ান ইজ আউটার, অ্যানাদার ইজ ইনার। আউটার অ্যান্ড ইনারের মাঝে যেই গ্যাপ তাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস অর পেরিনিউক্লিয়ার সিস্টেম। Outer nuclear membrane is continuous with rough endoplasmic reticulum. অর্থাৎ আমরা বলতে পারি rough endoplasmic reticulum is closely associated with outer nuclear membrane. Inner nuclear membrane is stabilized by a meshwork of protein called nuclear lamina. সেখানে একটি প্রোটিন থাকে, তার নাম ল্যামিন। তার একটি পরিচয় আপনারা মনে রাখবেন, সে হচ্ছে একটি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আউটার অ্যান্ড ইনার নিউক্লিয়ার মেমব্রেন যেখানে ফিউজ হয়,
সেখানে তৈরি হয় নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, সেখানেও একটি প্রোটিন থাকে, তার নাম নিউক্লিওপোরিন। নেক্সট উই উইল ডিসকাস অ্যাবাউট ক্রোমাটিন। যখনই ক্রোমাটিন শব্দটি আমাদের সামনে আসে, তার পাশাপাশি আরেকটি শব্দ আমাদের সামনে আসে, সেটি হচ্ছে ক্রোমোজোম। এবং স্বভাবত আমাদের মনে প্রশ্ন জাগে, হোয়াট ইজ ক্রোমাটিন, হোয়াট ইজ ক্রোমোজোম। এই দুইটি বেসিক শব্দকে ক্লিয়ার করার জন্য আমি কিছু পয়েন্টস লিখেছি, দেখেন। ফার্স্ট ক্রোমাটিন, দেন ক্রোমোজোম। তো প্রথম কথা হচ্ছে ক্রোমাটিন এবং ক্রোমোজোম সম্পর্কে আমার যে কথা, এই ক্রোমাটিন এবং ক্রোমোজোম দুটিই হচ্ছে ডিএনএর একটি ফরম্যাট। তাহলে আমি আবার বলছি, ক্রোমাটিন এবং ক্রোমোজোম দুটোই হচ্ছে ডিএনএর একটি ফরম্যাট। আমরা জানি সেল সাইকেল বা সেলের জীবনচক্র দুটো পর্যায়কে কেন্দ্র করে আবর্তিত হয়। ওয়ান ইজ রেস্টিং ফেজ and another is divisional phase. In resting phase ডিএনএ যেই ফরম্যাটে থাকে সেটি হচ্ছে আনকয়েলড, লং অ্যান্ড থিন, নট কনডেন্সড। সেই স্টেজটাকেই বলা হয় ক্রোমাটিন। এবং যখন এই সেলটা এই রেস্টিং ফেজ বা ইন্টারফেজ থেকে ডিভিশনাল ফেজের মধ্যে ঢুকে যায়, তখন সেই ডিএনএর ফরম্যাটটা চেঞ্জ হয়ে আনকয়েলড থেকে কয়েলড হয়ে যায়, কম্প্যাক্ট, থিক এবং রিবন লাইক হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় ক্রোমোজোম। তাহলে আমরা বুঝতে পারতেছি, একটাকে আমরা পাবো রেস্টিং বা ইন্টারফেজে, আরেকটিকে পাবো ডিভিশনাল ফেজে। সো এই দুটোই হচ্ছে ডিএনএর ফরম্যাট, যেটি একটিকে আমরা নন ডিভাইডিং সেলে পাবো, আরেকটিকে ডিভাইডিং সেলে পাবো। এখন এই ক্রোমাটিন এবং ক্রোমোজোম সম্পর্কে তিনটি বেসিক কথা আমরা মনে রাখবো। ফার্স্ট, ক্রোমাটিন সম্পর্কে যে বেসিক কথাটি বলবো সেটি হচ্ছে, ইট ইজ কম্পোজড অফ ডিএনএ অ্যান্ড বেসিক প্রোটিন, দ্যাট ইজ হিস্টোন। দ্য বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ ক্রোমাটিন ইজ নিউক্লিওজোম অ্যান্ড ইট ইজ স্ট্যান্ড উইথ বেসিক ডাই। এখন আমরা একটু নিউক্লিওজোমটি বোঝার চেষ্টা করব ছবির সাহায্যে। আমরা বলেছি যে ডিএনএ একটা স্পেশাল ফরম্যাটই হচ্ছে ক্রোমাটিন, বাট এর মধ্যে ডিএনএ ছাড়াও আরেকটি জিনিস থাকে, সেটি হচ্ছে একটি বেসিক প্রোটিন, দ্যাট ইজ হিস্টোন। এই হিস্টোন প্রোটিন এবং ডিএনএটা মূলত একটা অক্টামেরিক ফর্মে থাকে, অর্থাৎ অক্টামেরিক মিন্স 8, অর্থাৎ 8টা বলের নাই হিস্টোন প্রোটিন এবং তার সাথে র্যাপ ডিএনএ। আমরা যদি এই ছবিটা খেয়াল করি, এখানে 8টি প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন, এবং তার উপর দিয়ে র্যাপ হিস্টোন প্রোটিন এবং র্যাপ ডিএনএ, এই যে একটি ফরম্যাট, এই ফরম্যাটের নামই হচ্ছে নিউক্লিওজোম। এরকম অসংখ্য নিউক্লিওজোম মিলেই মূলত একটি ক্রোমাটিন গঠিত। নেক্সট আমরা জানবো টাইপস অফ ক্রোমাটিন। দেয়ার আর টু টাইপস অফ ক্রোমাটিন, ওয়ান ইজ ইউক্রোমাটিন, অ্যানাদার ইজ হেটেরোক্রোমাটিন। ইউ মিন্স আমরা আগে জেনেছি ট্রু বা প্রকৃত, কাজে ক্রোমাটিনের প্রকৃত বৈশিষ্ট্য যে ধারণ করে সেই হচ্ছে ইউক্রোমাটিন। তাহলে ক্রোমাটিনের বৈশিষ্ট্য আমরা জেনেছিলাম, প্রথম যে শব্দটি সেটি হচ্ছে আনকয়েলড। যদিও ওভারঅল ক্রোমাটিন সম্পর্কে আমরা বলেছি আনকয়েলড, বাট অ্যাকচুয়ালি ইট ডিভাইডেড ইন্টু টু পার্টস। ওয়ান পার্ট ইজ অ্যাকচুয়ালি আনকয়েলড অর লেস কয়েলড and another portion is coiled. So less coiled or uncoiled portion of chromatin is called euchromatin, and it is lightly stained, less condensed and genetically active. On the other hand, the coiled segment of chromatin is called heterochromatin. It is usually inert and its example is sex chromatin or bar body. We know the definition of bar body, that is inactive X chromosome is called bar body. So basically euchromatin টা হচ্ছে অ্যাক্টিভ ক্রোমাটিন, যেখানে মেটাবলিক্যালি অ্যাক্টিভ পার্ট অংশগ্রহণ করে, যেখানে সেল ডিভিশন হয়। অপরদিকে হেটেরোক্রোমাটিন, যেটা ইনঅ্যাক্টিভ পার্ট অফ ক্রোমোজোম, যেটা আসলে বার বডি হিসেবে কাজ করে। ফাংশনস অফ ক্রোমাটিন, আমি আগেই বলেছি ক্রোমাটিন মিন্স ডিএনএ, সো ডিএনএ এর ফাংশনই হচ্ছে ক্রোমাটিনের ফাংশন। সো আমরা জানি ডিএনএ ইট রিপ্রেজেন্টস দ্য মেজর ফর্ম অফ ডিএনএ ইন সেল অ্যান্ড কনসিকুয়েন্টলি ক্যারিজ
the most of the genetic information and DNA এর একটি কাজ হচ্ছে RNA তৈরি করা অর্থাৎ mRNA rRNA and tRNA অপরদিকে বাকি যেই দুটো ফাংশন আমরা দেখতে পাচ্ছি এটি মূলত হেটেরোক্রোমাটিনের কাজ অর্থাৎ আমরা বলেছি বার বডি নরমালি ইনঅ্যাক্টিভ থাকে বাট কিছু কিছু ক্ষেত্রে তার প্রয়োজন দেখা দেয় লাইক determination of genetic sex in doubtful cases and it is essential for the study of sex chromosomal anomaly নিউক্লিওলাস থেকে আমরা শুধু ফাংশন জানবো নিউক্লিওলাই সিনথেসাইজ রাইবোজোমাল আরএনএ ডিয়ার ভিউয়ার্স খেয়াল করেন আমরা ক্রোমাটিনের ফাংশন জেনেছি তারা তিন ধরনের আরএনএ তৈরি করে এমআরএনএ আরআরএনএ এন্ড টিআরএনএ অপরদিকে নিউক্লিওলাস শুধুমাত্র রাইবোজোমাল আরএনএ তৈরি করে নেক্সট আমরা যাব মাইটোকন্ড্রিয়া ইট ইজ এ মেমব্রেনাস অর্গানেলি ইট ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ cell because cellular respiration occur here to release energy for the cell and it is bounded by a double membrane has its own strand of DNA dear viewers খেয়াল করেন এতক্ষণ আমরা ডিএনএ নিয়ে অনেক কথা বলেছি সেটি ছিল মূলত নিউক্লিয়ার ডিএনএ এখন আমরা জানলাম যে মাইটোকন্ড্রিয়ারও আলাদা ডিএনএ আছে is this same no it is difference there are some difference between nuclear DNA and mitochondrial DNA we will discuss it later so this is the structure of mitochondria এটি একটি ডাবল লেয়ার্ড মেমব্রেন দ্বারা আচ্ছাদিত থাকে আউটার যেই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটি থাকে এটি মূলত সিভ লাইক এবং এখানে একটি ট্রান্সমেমব্রেন প্রোটিন থাকে তার নাম হচ্ছে পোরিন অপরদিকে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা ফোল্ডেড থাকে যাকে বলা হয় ক্রিস্টি এবং ভিতরের স্পেসকে বলা হয় ম্যাট্রিক্স যে রাউন্ডেড ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই রাউন্ডেড ছবিটি মূলত মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ফাংশনস অফ মাইটোকন্ড্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট ফাংশন আমরা জেনেছি পাওয়ার হাউস অফ সেল সেকেন্ড মাইটোকন্ড্রিয়া কন্টেন এনজাইম দ্যাট টেক পার্ট ইন সাম রিঅ্যাকশন লাইক respiratory chain or electron transport chain oxidative phosphorylation citric acid cycle beta oxidation of fatty acid and ketogenesis এর মধ্যে রেসপিরেটরি চেইন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে বাকি বিক্রিয়াগুলো হয় ম্যাট্রিক্সে আমরা জানি আমাদের বডির বিক্রিয়াগুলো দুই জায়গায় সংঘটিত হয় একটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া আরেকটি হচ্ছে সাইটোসল এই বিক্রিয়াগুলো মূলত মাইটোকন্ড্রিয়াতেই সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ার আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সিনথেসিস অফ আরএনএ এন্ড প্রোটিন যেহেতু আমরা জেনেছি মাইটোকন্ড্রিয়াল নিজস্ব ডিএনএ আছে সো সেখান থেকে আরএনএ তৈরি হয় এবং সেখান থেকে প্রোটিন তৈরি হয় বাট মাইটোকন্ড্রিয়ায় যে প্রোটিনগুলো তৈরি হয় সেগুলো অন্যান্য যে রাইবোজোম কর্তৃক যে প্রোটিনগুলো তৈরি হয় তার তুলনায় একটু কম উন্নত and lastly mitochondria আরেকটি ফাংশন হচ্ছে it helps in apoptosis আপনারা খেয়াল রাখবেন ভিউয়ার্স মাইটোকন্ড্রিয়া কিন্তু রিজেনারেট হতে পারে প্রি এক্সিস্টিং মাইটোকন্ড্রিয়া বাই ফিশন and it is 100% maternally inherited মাইটোকন্ড্রিয়া কোথায় কোথায় বেশি থাকে মূলত যেখানে বেশি এটিপির দরকার সেখানেই মাইটোকন্ড্রিয়া বেশি থাকে দুই জায়গায় মাইটোকন্ড্রিয়া থাকে না আরবিসি এন্ড টার্মিনাল ক্যারাটিনোসাইট মাইটোকন্ড্রিয়া কি কি থাকে আপনারা একটু দেখে নেবেন এখন আমরা একটু সংক্ষেপে জানবো নিউক্লিয়ার ডিএনএ এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর মধ্যে কি পার্থক্য সব পার্থক্য পড়ার দরকার নেই ইনহেরিটেড ফ্রম বোথ প্যারেন্টস অর্থাৎ নিউক্লিয়ার ডিএনএ আসে বোথ প্যারেন্টস থেকে অপরদিকে আমরা জেনেছি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হচ্ছে 100% ম্যাটারনালি ইনহেরিটেড মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা সার্কুলার বাট নিউক্লিয়ার ডিএনএ হচ্ছে লিনিয়ার নিউক্লিয়ার ডিএনএ diploid but mitochondrial DNA haploid nuclear DNA mutation rate lower but mitochondrial DNA mutation rate higher nuclear DNA has intron but mitochondrial DNA has no intron next আমরা জানবো endoplasmic reticulum it is also a membranous organelle and it is connected to nuclear membrane আমরা যখন নিউক্লিয়ার মেমব্রেন দেখিয়েছিলাম তখন বলেছিলাম নিউক্লিয়ার মেমব্রেনের আউটার পোরশনের সাথে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটি অ্যাটাচমেন্ট দেখা যায় টাইপস देयर आर टू टाइप्स one is rough another is smooth
রাফকে কেন রাফ বলা হচ্ছে, কারণ এর সাথে রাইবোজোমের অ্যাটাচমেন্ট থাকে। লোকেশনটা একটু পড়ে নেবেন, ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশন। Functions of rough endoplasmic reticulum is very important. The first and foremost is synthesis of exportable protein. আমাদের প্রোটিনগুলো ইউজুয়ালি দুই জায়গায় কাজ করে। Some works inside the cell called intracytoplasmic protein, some work outside the cell called extracytoplasmic or exportable protein. সেই exportable protein তৈরির কাজে rough endoplasmic reticulum হেল্প করে। এছাড়াও সিনথেসিস অফ ফসফোলিপিড, কার্বোহাইড্রেট গ্লাইকোসাইলেশন, অ্যাসেম্বলি অফ মাল্টিচেইন প্রোটিন এন্ড লাস্টলি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ প্রোটিন। আমরা জানি ট্রান্সলেশন মিন্স আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া। এই প্রোটিন তৈরি হওয়ার পরে তার যে কিছু মডিফিকেশনের দরকার হয় সেটি হেল্প করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছাড়াও আরও দুটো অর্গানেলি এই কাজটির সাথে জড়িত, সেটি হচ্ছে রাইবোজোম এন্ড গোলগি কমপ্লেক্স। সো আমরা বলতে পারি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের সাথে ওভারঅল তিনটি অর্গানেলি জড়িত: রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম এন্ড গোলগি কমপ্লেক্স। নেক্সট আমরা চলে যাব স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নাও স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটিকে কেন স্মুথ বলা হচ্ছে? কারণ এর সাথে কোনো রাইবোজোমের অ্যাটাচমেন্ট নেই। লোকেশনটা আপনারা একবার দেখে রাখবেন। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেটেড মাসল সেলে একটা স্পেশালাইজড ফরম্যাটে থাকে, তার নাম সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ফাংশনস অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম very important: synthesis of lipid, steroid hormone, synthesis and storage of cholesterol, participate in contraction process in muscle cell, that is sequester and release calcium. আমরা জানি মাসল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সেই ক্যালসিয়ামকে জমা রেখে ইন এ কন্ট্রোল ম্যানার রিলিজ করা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটি ফাংশন। ইট হেল্পস ইন ইউটিলাইজেশন অফ গ্লুকোজ ফ্রম গ্লাইকোজেন, এর মাধ্যমে সে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় হেল্প করে। অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটি ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে আমাদের বডিতে যদি কোনো নক্সাস সাবস্টেন্সেস ঢুকে সেটাকে নিউট্রালাইজ করা, এবং এই কাজটি হয় লিভারে, এবং অর্গানেলিজ হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো যদি অর্গান আসে তাহলে অ্যান্সার হবে লিভার, যদি অর্গানেলিজ আসে তাহলে অ্যান্সার হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন আপনারা দেখেন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে একটি প্রশ্ন আছে। দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইডস ইন ডিটক্সিফিকেশন প্রসেস, এটি ট্রু, ফাউন্ড ইন প্রোটিন সিক্রেটিং সেল। আমরা জানি প্রোটিন তৈরি হয় মূলত রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, সো এটি ফলস। অ্যাক্টস ইন দ্য পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ প্রোটিন, এটাও ফলস। মে ফাউন্ড ইন স্ট্রেটেড মাসল সেল, এটি ট্রু, তার নাম হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আর ইনভলভড ইন দ্য সিনথেসিস অফ এক্সপোর্ট প্রোটিন, এক্সপোর্ট প্রোটিন তৈরিতে হেল্প করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সো এটিও ফলস। স্মুথ এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আরো কিছু কথা আমাদের মনে রাখতে হবে, যেটি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে বেজোফিলিক, বাট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ নট বেজোফিলিক। সো এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি অ্যাক্টিভ ফাংশনের কথা বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন ইজ প্রোটিন সিনথেসিস। অপরদিকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন ইজ লিপিড সিনথেসিস। নেক্সট আমরা আলোচনা করব গোলগি কমপ্লেক্স সম্পর্কে। ইট ইজ অলসো এ মেমব্রেনাস অর্গানেলি and it is closely packed intercommunicating membrane bound system. এর স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু জানবো। দুটো ফেস আছে, ওয়ান ইজ সিস ফেস, অ্যানাদার ইজ ট্রান্স ফেস। আমরা জানি প্রোটিন মূলত তৈরি হয় রাইবোজোমে, এবং রাইবোজোম যখন প্রোটিনটি তৈরি করে তখন সে কিছুটা মডিফিকেশন করে দেয়। প্রোটিনের সেকেন্ড মডিফিকেশন হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, প্রোটিনের ফাইনাল মডিফিকেশন হয় গোলগি কমপ্লেক্সে। সো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মডিফিকেশনের উদ্দেশ্যে প্রোটিনগুলো যখন গোলগি কমপ্লেক্সে ঢুকে তখন সে যে পথ দিয়ে ঢুকে সেই পথটাকে বলা হয়
সিস ফেস। মডিফিকেশন শেষে প্রোটিনগুলো গোলগি কমপ্লেক্স থেকে যে পথ দিয়ে বাডিং আকারে বেরিয়ে যায় তাকে বলা হয় ট্রান্সফেস। কাজে আমরা বলতে পারি সিস ফেস হচ্ছে এন্ট্রি ফেস এন্ড ট্রান্সফেস হচ্ছে এক্সিট ফেস। ফাংশনস অফ গোলগি কমপ্লেক্স very important. Modification of new protein packaging and storing. Dear viewers, একটি বেসিক কথা সবসময় মনে রাখবেন, গোলগি কমপ্লেক্স কখনোই প্রোটিন তৈরি করে না, সে শুধুমাত্র প্রোটিনের মডিফিকেশন করে। এছাড়াও লাইসোজোম মে বি প্রডিউসড ইন গোলগি কমপ্লেক্স and it is necessary for the synthesis of acrosome in spermatozoa. নেক্সট আমরা আলোচনা করব রাইবোজোম সম্পর্কে। এতক্ষণ আমরা অনেকগুলো মেমব্রেনাস অর্গানেল নিয়ে কথা বলেছি, বাট রাইবোজোম ইজ নন মেমব্রেনাস। ইট ইজ কম্পোজড অফ রাইবোজোমাল RNA and protein. It is two types, one is 80S, another is 70S. মূলত S means Wedberg unit. 80S টি আবার দুটো সাব ইউনিটে বিভক্ত, 60 and 40, 70 হচ্ছে 50 and 30। 80S পাওয়া যাবে ইউক্যারিওটিকে, 70S পাওয়া যাবে প্রোক্যারিওটিকে। আমরা দেখতে পাচ্ছি দুটো সাব ইউনিটে প্রত্যেকটি রাইবোজোমই বিভক্ত, অর্থাৎ একটি হচ্ছে বড় সাব ইউনিট আরেকটি হচ্ছে ছোট সাব ইউনিট। আমরা যদি একটু ছবির দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি একটি হচ্ছে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট, অ্যানাদার ইজ স্মল রাইবোজোমাল সাব ইউনিট। আমরা জানি রাইবোজোমের মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এই প্রোটিনটি মূলত লার্জ সাব ইউনিটে তৈরি হয়। সো খেয়াল রাখতে হবে, লার্জ সাব ইউনিট ইজ ইউজড টু প্রডিউস প্রোটিন। ফাংশন আমরা জানি রাইবোজোমের কাজ হচ্ছে মেইনলি প্রোটিন তৈরি করা, বাট সে যেহেতু দুটো ফরম্যাটে থাকে, ওয়ান ইজ অ্যাটাচ উইথ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই রাইবোজোমটি মূলত তৈরি করে এক্সপোর্টেবল প্রোটিন। অপরদিকে যেই ফ্রি রাইবোজোম থাকে সেটি তৈরি করে ইন্ট্রাসাইটোপ্লাজমিক প্রোটিন। ডিয়ার ভিউয়ার্স, খেয়াল করেন নিচে আমি লাল কালি দিয়ে একটি কথা লিখেছি, অর্গানেল ইজ ইনভলভড ইন প্রোটিন সিনথেসিস। সো এর অ্যান্সার যদি আমরা খুঁজতে যাই তাহলে তিনটি অর্গানেলের নাম আসবে, ওয়ান ইজ রাইবোজোম, সেকেন্ড ইজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড থার্ড ইজ মাইটোকন্ড্রিয়া। সো তিনটি অর্গানেলই প্রোটিন তৈরির সাথে জড়িত, রাইবোজোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। তিনটি অর্গানেলই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের সাথে জড়িত, রাইবোজোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড গোলগি কমপ্লেক্স। Now lysosome, it is also a membranous organelle. লাইসোজোমাল এনজাইমগুলোর নাম আপনারা খুব ভালো করে পড়বেন। Usually lysosome is two type, one is primary lysosome, another is secondary lysosome. আমরা গোলগি বডির ফাংশনে জেনেছি যে লাইসোজোম তৈরি করা তার একটি কাজ। গোলগি কমপ্লেক্স থেকে যখন লাইসোজোম তৈরি হয় তখন সেই লাইসোজোমকে বলা হয় প্রাইমারি লাইসোজোম। সেটি আকারে অনেক ছোট থাকে এবং তার মধ্যে যে ডাইজেস্টিভ এনজাইমটি থাকে সেটি ইনঅ্যাক্টিভ ফরম্যাটে থাকে। সো সেই লাইসোজোমটি কোনো পার্টিকেলকে ডাইজেস্ট করতে পারে না, বাট সে যখন একটি ভেসিকল যেটি ফ্যাগোসোম হিসেবে ফরমেশন হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, তার সাথে যখন অ্যাটাচ হয়ে যায় তখন তার সাইজটা একটু বড় হয়ে যায়, তখন তাকে বলা হয় সেকেন্ডারি লাইসোজোম। এবং এই সেকেন্ডারি লাইসোজোমে যখন সে পরিণত হয় তখন তার এই এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়ে সেই পার্টিকেলকে ডিস্ট্রয় করে, অর্থাৎ তখন সে মূলত ডিগ্রেডেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এজন্যই বলা হয় যে প্রাইমারি লাইসোজোম ক্যান নট ডিগ্রেড বাট সেকেন্ডারি লাইসোজোম ক্যান ডিগ্রেড। নেক্সট আমরা আলোচনা করব সেন্ট্রিওল সম্পর্কে। It is also a non-membranous organelle and it is cylindrical structure composed of microtubule, 9 sets of microtubules arranged in triplet, and a pair of centriole is called centrosome. Regarding function, মূলত সেল ডিভিশনের সময় এই একজোড়া সেন্ট্রিওল তারা সেপারেট হয়ে সেলের দুই পোল বা মেরুতে অবস্থান করে এবং সেখানে গিয়ে তারা
মাইক্রোটিউবিউলের সাহায্যে স্পিন্ডল ফাইবার তৈরি করে এবং অ্যালং দিস স্পিন্ডল ফাইবার ক্রোমোজোম মুভস টুয়ার্ডস দ্য পোল। যদি কোনো সেলে কোনো অ্যাক্টিভ সেন্ট্রিওল না থাকে তাহলে সেখানে স্পিন্ডল ফাইবার তৈরি হবে না, ক্রোমোজোমের মুভমেন্ট হবে না, আলটিমেটলি সেল ডিভিশন হবে না। সো সেল ডিভিশনের পূর্ব শর্ত হচ্ছে অ্যাক্টিভ সেন্ট্রিওল। আমরা জানি যে নিউরনের সেল ডিভিশন হয় না কারণ সেখানে কোনো অ্যাক্টিভ সেন্ট্রিওল থাকে না। নেক্সট আমরা চলে যাব সাইটোস্কেলিটন। It is the skeletal component of a cell. It is composed of three components: microtubules, microfilament and intermediate filament. সাইজ বা থিকনেসটা আপনারা একটু দেখে রাখবেন এবং এই ছক থেকে আপনারা ডায়ামিটার এবং সাব ইউনিট সম্পর্কে একটু ধারণা নেবেন। আমরা এদের সম্পর্কে ইন্ডিভিজুয়ালি সংক্ষেপে জানবো। ফার্স্ট, microtubules. It is also a non-membranous structure. Its function is maintenance of cell shape and some transport, and it is basis for several complex cytoplasmic components like centriole, basal body, cilia, flagella, mitotic spindle, collagen fiber and axon। অর্থাৎ এই 7টি স্ট্রাকচারের মধ্যে আমরা স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে মাইক্রোটিউবিউল পাবো। এটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। মাইক্রোফিলামেন্ট এটিও নন মেমব্রেনাস এবং এটির আরেকটি নাম হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট এবং মাসল কন্ট্রাকশনে এটি ভূমিকা রাখে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থেকে আপনারা শুধুমাত্র প্রোটিনের নাম এবং সেল ডিস্ট্রিবিউশন পড়বেন। আপনাদের মনে থাকার কথা, আমি নিউক্লিয়াসের স্ট্রাকচার পড়ানোর সময় একটি ইন্টারমিডিয়েট ফিলামেন্টের নাম বলেছিলাম, সেটি হচ্ছে ল্যামিন। এছাড়াও যে প্রোটিনগুলো আছে তার ডিস্ট্রিবিউশনগুলো আপনারা পড়ে নেবেন। নেক্সট আমরা আলোচনা করব সেল সাইকেল সম্পর্কে। মূলত সেল সাইকেল হচ্ছে অল্টারেশন বিটুইন মাইটোসিস অ্যান্ড ইন্টারফেস। ডিউরেশনটা খেয়াল রাখবেন 24 to 36 আওয়ার্স। সেল সাইকেলে মূলত দুই ধরনের ইভেন্ট হয়। ওয়ান ইজ রেস্টিং ফেজ অর ইন্টারফেজ, অ্যানাদার ইজ ডিভিশনাল ফেজ অর মাইটোসিস। এই ইভেন্টগুলোর মধ্যে ইন্টারফেসকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করেছি, দ্যাট ইজ G1 or pre-synthesis phase, S or synthesis phase and G2 phase. সো এই প্রত্যেকটি স্টেজে কি হয় সেটি সম্পর্কে আমাদের জানতে হবে। এর মধ্যে আপনাদের খেয়াল রাখতে হবে এই 4টি স্টেজের মধ্যে সবচেয়ে লংগেস্ট ফেজ হচ্ছে G1 ফেজ, অ্যারাউন্ড 25 আওয়ার্স। নেক্সট S ফেজ 8 আওয়ার্স। অপরদিকে G2 এবং M মিলে হয় 2.5 থেকে 3 ঘন্টা। তাহলে আমরা একটু জানার চেষ্টা করি এই ফেজগুলোতে মূলত কি হয়। সেটি মনে রাখার জন্য আমি আপনাদেরকে একটি ফর্মুলা কথা বলবো। অর্থাৎ সেল সাইকেলের ইভেন্টসগুলোকে আমরা এইভাবে লিখতে পারি, সেটি হচ্ছে GS এবং GM। আমরা এইভাবে মনে রাখতে পারি, GS মিন্স জেনারেল সেক্রেটারি, অপরদিকে GM মিন্স জেনারেল ম্যানেজার। অর্থাৎ স্টুডেন্ট লাইফে যারা জিএস থাকে পরবর্তীতে গিয়ে তারা কোম্পানির জিএম হলো। আমরা এখানে দিয়ে দিলাম 1 এবং এখানে দিয়ে দিলাম 2, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সেল সাইকেলের স্টেজ, অর্থাৎ G1S G2M। এখন আমরা জানার চেষ্টা করব এই স্টেজগুলোতে মূলত কি হয়। আমরা জানি S মিন্স সিনথেটিক ফেজ, এখানে ডিএনএ রেপ্লিকেশন অর ডুপ্লিকেশন হয়, অর্থাৎ 2n অ্যামাউন্ট ডিএনএ থেকে 4n অ্যামাউন্ট ডিএনএ হয়, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন বা ডুপ্লিকেশন সংঘটিত হয় এস ফেজে। এম ফেজ বা মাইটোসিস আমরা জানি এখানে মূলত সেল ডিভিশন হয়। বাকি থাকলো আমাদের G1 এবং G2। এই G1 এবং G2 তে মূলত একই ধরনের কর্মকাণ্ড হয়, সেটি হচ্ছে আরএনএ এবং প্রোটিন তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে G1 এও তৈরি হচ্ছে আরএনএ প্রোটিন, G2 তেও তৈরি হচ্ছে আরএনএ প্রোটিন, তাহলে আমরা পার্থক্য করব কিভাবে? এর জন্যই আমি এই ফরম্যাটটি লিখেছি, অর্থাৎ G1S এবং G2M। G1 ফেজে যে আরএনএ প্রোটিন তৈরি হয় তার পারপাস হচ্ছে তার পরবর্তী ফেজ অর্থাৎ এস ফেজ, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন বা ডুপ্লিকেশনকে সাপোর্ট করা। অপরদিকে G2 ফেজে যে আরএনএ প্রোটিন তৈরি হয় তার পারপাস হচ্ছে তার পরবর্তী ফেজ অর্থাৎ মাইটোসিস
বা সেল ডিভিশনকে সাপোর্ট করা। সো আমরা বলতে পারি RNA and protein essential for DNA replication is synthesized in G1 phase. On the other hand, RNA and protein essential for cell division is synthesized in G2 phase. এই G1, G2, S, M ছাড়াও এই সেল সাইকেলে আরেকটি ফেজ থাকে, তার নাম G0 or G outside. ইউজুয়ালি যেই সেলগুলো সেল ডিভিশনে অংশগ্রহণ করে না তারা এই G0 তে অবস্থান করে। নেক্সট আমরা জানবো সেল ডিভিশন। সেল ডিভিশনের ইভেন্টসকে আমরা দুটো ভাগে ভাগ করি, ওয়ান ইজ ক্যারিওকাইনেসিস, অ্যানাদার ইজ সাইটোকাইনেসিস। ইউক্যারিওটিক সেল ডিভিশনকে আমরা দুটো ভাগে ভাগ করি, ওয়ান ইজ মাইটোসিস, অ্যানাদার ইজ মিওসিস। প্রথমেই আমরা আলোচনা করব মাইটোসিস সেল ডিভিশন সম্পর্কে। Now we will discuss about mitosis. There are 4 stages of mitosis: prophase, metaphase, anaphase and telophase. মূলত আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। একটি হচ্ছে এই প্রত্যেকটি ফেজে কি কি ঘটনা সংঘটিত হয়, এর পাশাপাশি তাদের ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট কিভাবে পরিবর্তিত হয়। ডিয়ার ভিউয়ার্স, তাদের ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট পরিবর্তনের জন্য আমরা ছবির সাহায্য নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছবিতে প্রত্যেকটি ফেজ এঁকেছি এবং সেখানে তাদের ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অপরদিকে আপনাদের স্লাইডে যেই পিকচারটি উঠবে সেখানে আমরা এই স্টেজগুলোতে কি ঘটনা সংঘটিত হয় সেটি সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি চলে যাচ্ছি প্রোফেজ। তো আমরা যদি প্রোফেজের ঘটনাবলী সম্পর্কে একটু জানতে চাই তাহলে আমাদের মনে থাকার কথা, আমি যখন আপনাদেরকে ক্রোমাটিন এবং ক্রোমোজোম পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে ক্রোমাটিন এবং ক্রোমোজোম দুটি হচ্ছে মূলত ডিএনএর একটি ফরম্যাট, একটি হচ্ছে নন ডিভাইডিং অবস্থায় অর্থাৎ রেস্টিং বা ইন্টারফেজে, আরেকটি হচ্ছে ক্রোমোজোম যেটি হচ্ছে ডিভিশনাল ফেজে ডিএনএর একটি ফরম্যাট। সো ইন্টারফেজে যখন ডিএনএ গুলো থাকে তখন সেগুলো থাকে আনকয়েলড। যখন সে ডিভিশনাল ফেজে ঢুকে যায় অর্থাৎ প্রথম স্টেজ অর্থাৎ প্রোফেজে সে ঢুকে গেল, তখন প্রথম যে ঘটনাটি ঘটলো সেটি হচ্ছে সেই গ্র্যাজুয়াল কয়েলিং অফ নিউক্লিয়ার ক্রোমাটিন, দ্যাট ইজ আনকয়েলড ক্রোমোজোম ইনটু কয়েলড ক্রোমোজোম, অর্থাৎ সেই আনকয়েলড ক্রোমোজোমটি ধীরে ধীরে কয়েলড হতে থাকে। এটি হচ্ছে মূলত প্রোফেজের প্রথম ঘটনা। এবং এই প্রোফেজ স্টেজে নিউক্লিয়াস থেকে কিছু জিনিস ডিসইন্টিগ্রেট বা ডিস্ট্রয়েড হয়, লাইক নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস। এবং আমরা যখন সেন্ট্রিওল পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে সেল ডিভিশনের সময় এই সেন্ট্রিওলগুলো দুই মেরুতে চলে গিয়ে এরা তখন মাইক্রোটিউবুলের সাহায্যে স্পিন্ডল ফাইবার তৈরি করে। এই ঘটনাটিও ঘটে হচ্ছে প্রোফেজে। এবং এই প্রোফেজ স্টেজ আসলে আস্তে আস্তে নিউক্লিয়াসটা ইনভিজিবল হতে শুরু করে, অর্থাৎ নিউক্লিয়াসকে আর দেখা পুরোপুরি যায় না। সো এই ঘটনাগুলি মূলত প্রোফেজে হয়। এখন আমরা বোর্ডে দেখার চেষ্টা করব কি ঘটনা সংঘটিত হয়। ডিয়ার ভিউয়ার্স, খেয়াল করেন, এই হচ্ছে প্রোফেজ। এখানে আমি লিখেছি 46 2n, অর্থাৎ 46 ইন্ডিকেট ক্রোমোজোম নাম্বার, 2n ইন্ডিকেট ডিএনএ অ্যামাউন্ট। আমরা জানি প্রত্যেকটি ডিপ্লয়েড হিউম্যান সেলে 46 নাম্বার অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে, বাট 23 জোড়াকে আমরা ছবিতে রিপ্রেজেন্ট করা সম্ভব নয়। সো তাদের থেকে আমরা মাত্র দুটো ক্রোমোজোমকে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ প্রত্যেকটি ক্রোমোজোম ইন্ডিকেট করে সেখানে 23টি করে ক্রোমোজোম আছে। তাহলে দুটো ক্রোমোজোম মিলে আমাদের হচ্ছে 46 সংখ্যক ক্রোমোজোম। এখন আমরা যদি তাদের ডিএনএ অ্যামাউন্ট জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে এই ক্রোমোজোমগুলো সিঙ্গেল স্ট্র্যান্ড। এরকম যদি সিঙ্গেল স্ট্র্যান্ড ক্রোমোজোম থাকে তখন সেখানে ডিএনএ অ্যামাউন্ট হবে n, অর্থাৎ আমরা বলতে পারি এই ক্রোমোজোমে n সংখ্যক ডিএনএ এবং এই ক্রোমোজোমে n সংখ্যক ডিএনএ আছে। সো দুটো মিলে আমাদের 2n সংখ্যক ডিএনএ। তার মানে আমাদের এখানে 46 নাম্বার ক্রোমোজোম এবং ডিএনএ অ্যামাউন্ট হচ্ছে 2n। ঠিক তার পার্শ্ববর্তী আরেকটি ক্রোমোজোম যদি আমি দেখতে পারি তাহলে সেখানে আমি দেখতে পাচ্ছি সেখানে সিঙ্গেল স্ট্র্যান্ড যেটা আগে ছিল এখানে সেটা হয়ে গেছে ডাবল স্ট্র্যান্ড। সো এরকম ডাবল স্ট্র্যান্ড সম্মিলিত যখন ক্রোমোজোম আসবে
তখন সেখানে ডিএনএ নাম্বার কিন্তু ডাবল হয়ে যাবে, অর্থাৎ সেখানে প্রত্যেকটি ক্রোমোজোমের মধ্যেই এখানে আছে 2n সংখ্যক ক্রোমোজোম, বাট নাম্বার কিন্তু সেম থাকবে যতক্ষণ পর্যন্ত তারা একটি সেন্ট্রোমিয়ার দ্বারা অ্যাটাচ থাকবে। সো এই জিনিসটি একটু বেসিক, আপনারা খেয়াল করেন, একটি সেন্ট্রোমিয়ার দ্বারা যদি অ্যাটাচ থাকে তাহলে ক্রোমোজোম নাম্বার 23 থাকবে, সিঙ্গেল স্ট্র্যান্ড হলে n সংখ্যক ডিএনএ থাকবে, ডাবল স্ট্র্যান্ড হলে 2n সংখ্যক ডিএনএ থাকবে। সো এই প্রোফেজ স্টেজে আমাদের যেহেতু দুটো সেন্ট্রোমিয়ার, আমাদের ক্রোমোজোম নাম্বার 46 এবং দুটো স্ট্র্যান্ড থাকার কারণে আমাদের ডিএনএ অ্যামাউন্ট হলো 2n, অর্থাৎ আমাদের যাত্রা শুরু হলো 46 2n দ্বারা। আমাদের নেক্সট স্টেজ হচ্ছে মেটাফেজ। ডিয়ার ভিউয়ার্স, খেয়াল রাখবেন মেটাফেজ মিন্স মাঝামাঝি, অর্থাৎ এই স্টেজে এসে ক্রোমোজোমগুলো মাঝামাঝি একই সরল রেখায় বিন্যস্ত হয়, সেই রেখাটির নাম হচ্ছে ইকুয়েটর বা ইকুয়াটোরিয়াল প্লেন। এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝামাঝি যে রেখাটি চলে গেছে একে বলা হয় ইকুয়াটোরিয়াল প্লেন অর ইকুয়েটর অর বিষুবীয় রেখা। এই মেটাফেজ স্টেজে এসে ক্রোমোজোমগুলো সেই ইকুয়েটর বা ইকুয়েটোরিয়াল প্লেন বরাবর বিন্যস্ত হয়। আরেকটি ঘটনা ঘটে, ইচ ক্রোমোজোম ডিভাইডস লংগিটিউডিনালি টু ফর্ম টু ক্রোমাটিডস কল্ড সিস্টার ক্রোমাটিড। এই স্টেজে এসে ক্রোমোজোমগুলো সিঙ্গেল স্ট্র্যান্ড থেকে ডাবল স্ট্র্যান্ডে পরিণত হয়, যার প্রত্যেকটিতেই এক একটির ক্রোমাটিড বলা হয় এবং একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। যেহেতু এই স্টেজে এসে ক্রোমোজোমগুলো ডাবল স্ট্র্যান্ড হয়ে গেছে, সো এই স্টেজে গিয়ে আমরা যদি ক্রোমোজোম নাম্বার দেখি তাহলে দুটো সেন্ট্রোমিয়ার থাকার কারণে আমাদের 46ই থাকবে, বাট স্ট্র্যান্ড বাড়ার কারণে আমাদের ডিএনএ অ্যামাউন্ট বেড়ে গিয়ে হলো 4n। আমাদের নেক্সট স্টেজ অ্যানাফেজ। অ্যানাফেজে এসে এই সিস্টার ক্রোমাটিডগুলো লংগিটিউডিনালি সেপারেট হয়ে যায় এবং তারা দুটো পোলের দিকে চলে যায়। এতক্ষণ তারা ছিল মাঝামাঝি, বাট এখন তারা লংগিটিউডিনালি সেপারেট হবে এবং দুটো আলাদা পোলের দিকে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি দুটো ক্রোমোজোম আলাদা আলাদা হয়ে দুই পোলের দিকে চলে গিয়েছে। মূলত এই ঘটনাটি অ্যানাফেজে ঘটে। এখানে যদি আমরা ক্রোমোজোম নাম্বার দেখি, আমাদের সেন্ট্রোমিয়ার এখন হয়ে গেছে 4টি। সো আমাদের ক্রোমোজোম নাম্বার 4 × 23 = 92। অপরদিকে ডিএনএ অ্যামাউন্ট 1 2 3 4 অর্থাৎ 4n। আমাদের সর্বশেষ স্টেজ টেলোফেজ। আমি মনে রাখার জন্য বলি এটি হচ্ছে রিভার্স অফ প্রোফেজ, অর্থাৎ প্রোফেজ স্টেজে যে ঘটনাগুলো ঘটছিল তার বিপরীত ঘটনা ঘটবে। কি ঘটেছিল? ক্রোমোজোম কন্টিনিউয়াসলি কয়েলড হয়েছিল, এখন আবার ধীরে ধীরে আনকয়েলড হয়ে যাবে। কিছু জিনিস ক্রোমোজোম থেকে ডিসইন্টিগ্রেট করেছিল লাইক নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাই, সেগুলো আবার রিঅ্যাপিয়ার করবে। ক্রোমোজোম ভিজিবল হয়েছিল, ক্রমান্বয়ে আবার ইনভিজিবল হয়ে যাবে এবং সর্বশেষ আলটিমেটলি দুটো সেলে পরিণত হবে। সেই দুটো সেল হচ্ছে এই দুটো সেল, অর্থাৎ যার প্রত্যেকটিতে দুটো করে সেন্ট্রোমিয়ার অর্থাৎ ক্রোমোজোম নাম্বার 46, দুটো স্ট্র্যান্ড অর্থাৎ ডিএনএ অ্যামাউন্ট 2n। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মাইটোসিসের যাত্রা শুরু হয়েছিল 46 2n দ্বারা। যাত্রা শেষে আমরা টেলোফেজে দুটো সেল পেলাম, সেখানেও পেলাম 46 2n। অর্থাৎ আমরা বলতে পারি যে মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে একটি সেল থেকে যেই দুটো সেল তৈরি হয় তাতে ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট কিছুই পরিবর্তিত হয় না। অর্থাৎ আমরা বলতে পারি one parent cell is converted into two identical daughter cells. So এজন্যই একে বলা হয় মাইটোটিক সেল ডিভিশন। নেক্সট আমরা আলোচনা করব মিউটিক সেল ডিভিশন সম্পর্কে। মিউসিস হ্যাজ টু পার্টস, one is meiosis 1, another is meiosis 2. মিউসিস 1 কে বলা হয় রিডাকশনাল ডিভিশন, মিউসিস 2 কে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। মিউসিস 1 আমরা মাইটোসিসের মতোই 4টা স্টেজে ভাগ করি, লাইক প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এন্ড টেলোফেজ 1। অপরদিকে মিউসিস 2 সেটাও মাইটোসিসের মতোই প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। এই নামগুলো আমি বলছি শুধুমাত্র মনে রাখার জন্য।
যেটা আমি মাইটোসিসের মতো ইউজ করছি, মূলত এটা মনে রাখার জন্য নামগুলো। মিউসিস 1 এর প্রোফেজ 1 কে আবার 5টা সাবডিভিশনে ভাগ করা হয়, যেটি খুবই ইম্পর্টেন্ট: লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তাহলে আগের মতোই আমরা বোর্ডে খেয়াল করব তাদের ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট কিভাবে পরিবর্তিত হচ্ছে। অপরদিকে স্লাইডে দেখব এই প্রত্যেকটি স্টেজে কি ঘটনা সংঘটিত হচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের যাত্রা শুরু হবে লেপটোটিনের মাধ্যমে। তো বোর্ডে স্লাইডে খেয়াল করেন, লেপটোটিনে মূলত দুটো ইভেন্ট ঘটে, সেটি হচ্ছে ক্রোমোজোমের শর্টেনিং অ্যান্ড থিকেনিং। আপনারা দুটো ওয়ার্ড মনে রাখেন, শর্টেনিং অ্যান্ড থিকেনিং অফ ক্রোমোজোম। নেক্সট, জাইগোটিন। জাইগোটিন মিন্স জোড়া, জাইগোটিন মিন্স জোড়া, অর্থাৎ এখানে দুটো ক্রোমোজোম পাশাপাশি এসে একটা জোড়া তৈরি করে, যাকে বলা হয় পেয়ারিং অর সিনাপসিস অর কনজুগেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের স্টেজের থেকে এখানে স্টেজে যদি আমরা দেখি দুটো ক্রোমোজোম পাশাপাশি এসে একটি জোড়া তৈরি করেছে। এবং আমরা যদি ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট দেখি, সেই লেপটোটিন কিংবা জাইগোটিনে একই রকম থাকে, অর্থাৎ আমাদের দুটো সেন্ট্রোমিয়ার, তার মানে ক্রোমোজোম নাম্বার 46, আমাদের দুটো স্ট্র্যান্ড, দ্যাট মিন্স ডিএনএ অ্যামাউন্ট 2n। তাহলে মাইটোসিসের ন্যায় আমাদের যাত্রা এখানেও শুরু হলো 46 2n দ্বারা। আমাদের নেক্সট স্টেজ প্যাকাইটিন। এই প্যাকাইটিন হচ্ছে মিউসিস 1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজ, যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, লাইক টেট্রাড, কায়েজমাটা এবং ক্রসিং ওভার। প্রথমেই আসি টেট্রাড, অর্থাৎ এই স্টেজে এসে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হয়। সো একটি ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, দুটো ক্রোমোজোমের 4টি ক্রোমাটিড, এই 4টি ক্রোমাটিড বিশিষ্ট দশাকে বলা হয় টেট্রাড। এবং এই স্টেজে এসেই ক্রোমোজোমগুলো একটি আরেকটির গায়ে আড়াআড়ি ভাবে অবস্থান নেয়। এই আড়াআড়ি ভাবে অবস্থান নেয়াকে বলা হয় কায়েজমা। উদ্দেশ্য হচ্ছে তাদের মধ্যে এক্সচেঞ্জ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, দ্যাট ইজ কল্ড ক্রসিং ওভার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টি ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে, টেট্রাড, কায়েজমাটা এবং ক্রসিং ওভার। এই স্টেজে গিয়ে আমরা যদি ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট দেখি, আমাদের ক্রোমোজোম নাম্বার আগের মতোই থাকে 46, বাট স্ট্র্যান্ড বাড়ার কারণে আমাদের ডিএনএ অ্যামাউন্ট বেড়ে গিয়ে হলো 4n। নেক্সট আমাদের ডিপ্লোটিন। এখানেও ক্রোমোজোমের যেহেতু ক্রসিং ওভার শেষ হয়ে গেছে, এখন তারা আস্তে আস্তে আলাদা হবে। তাহলে খেয়াল রাখতে হবে স্টেজের ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে বিগিন টু সেপারেট এন্ড ডায়াকাইনেসিস। এখানে এসে ক্রোমোজোমটি সেপারেট হয়ে যায়। বাট এই স্টেজে একটু খেয়াল রাখতে হবে যে যেই ঘটনাগুলো ঘটে, অর্থাৎ চেঞ্জ হওয়ার কারণে এখানে আমাদের ক্রোমোজোমের অংশ একটি আরেকটির মধ্যে চলে যাবে। সো এই জিনিসগুলিও আমাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি ক্রোমোজোমের সাথে অন্য আরেকটি ক্রোমোজোমের অংশ আমরা ভাগাভাগি করি মূলত এই ক্রসিং ওভারের মাধ্যমে। ডায়াকাইনেসিস শেষে আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই স্টেজটিকে আমরা বলবো অনেকটি আমাদের যে মাইটোসিসের প্রোফেজ ছিল সেই স্টেজের মতো। কেননা আমরা মিউসিস 1 এর প্রোফেজ 1কেই মূলত 5টি ভাগে ভাগ করেছিলাম। সো এর সাথে আমরা মিল পাবো মাইটোসিসের প্রোফেজের। অর্থাৎ আমরা যেমন বলেছিলাম যে মাইটোসিসের প্রোফেজে অনেকগুলো জিনিস চলে যায়, লাইক নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাই, ঠিক তদ্রুপ ডায়াকাইনেসিসে এসেও নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেট হয়ে যায়। আমাদের নেক্সট স্টেজ মেটাফেজ 1। আমরা যদি মাইটোসিসের মেটাফেজ চিন্তা করি ভিউয়ার্স, তাহলে সেখানে কি হয়েছিল, সেখানে ক্রোমোজোমগুলো মাঝামাঝি অবস্থান করেছিল। এখানে এসেও সেই মিউসিসের মেটাফেজ 1-এ এসেও ক্রোমোজোমগুলো মাঝামাঝি অবস্থান করবে এবং ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট পূর্ববর্তী ধাপে যা ছিল তাই থাকবে, অর্থাৎ 46 4n। আমরা চলে আসি অ্যানাফেজ 1-এ। মাইটোসিসের অ্যানাফেজে কি হয়েছিল, ক্রোমোজোমগুলো পোলের দিকে চলে গিয়েছিল। এখানেও তাই হবে, ক্রোমোজোমগুলো পোলের দিকে চলে যাবে। বাট একটি জিনিস একটু ডিফারেন্ট, একটু চিন্তা করেন, মাইটোসিসের অ্যানাফেজে ক্রোমোজোমগুলো পোলের দিকে যাওয়ার পূর্বে তারা সেপারেট হয়েছিল, বাট এই মিউসিসের ক্ষেত্রে এই সেপারেশনটা এই স্টেজে হয় না। এই জন্য
যে ইম্পর্টেন্ট কথাটা আমাদের মনে রাখতে হবে যে ভেরি বেসিক ইনফরমেশন ইন অ্যানাফেজ 1 centromere do not divide. It is very important basic information in anaphase 1 centromere do not divide. So এই কারণে আমাদের ক্রোমোজোম নাম্বারের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ 46 4NE থাকলো। আমাদের লাস্ট স্টেজ টেলোফেজ 1 এর মাধ্যমে দুটো সেল তৈরি হয় যার প্রত্যেকটিতেই সেন্ট্রোমিয়ার থাকে একটি করে, অর্থাৎ আমাদের ক্রোমোজোম নাম্বার 23। আমাদের ডিএনএ অ্যামাউন্ট হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, সো আমাদের ডিএনএ অ্যামাউন্ট হয়ে যায় 2n। খেয়াল করেন টেলোফেজ 1 এর মাধ্যমে আমরা ফার্স্ট মিউটিক ডিভিশনের যাত্রা শেষ করলাম। আমরা যাত্রা শুরু করেছিলাম 46 2n দ্বারা, টেলোফেজ 1 এর মাধ্যমে দুটো সেল পেলাম যার প্রত্যেকটিতে আমরা দেখতে পাচ্ছি 23 2n করে। তাহলে এই পথে আমাদের কি পরিবর্তন হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পথে এসে আমাদের ক্রোমোজোম নাম্বারটি অর্ধেক হয়ে গেল, বাট ডিএনএ অ্যামাউন্টের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট মিউটিক ডিভিশনের শেষে আমাদের ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে গেল, বাট ডিএনএ অ্যামাউন্টের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে আমরা বিভিন্ন স্টেজ পার করে শুধুমাত্র টেলোফেজ 2 অর্থাৎ সেকেন্ড মিউটিক ডিভিশনের সর্বশেষ ধাপটি আমরা দেখিয়েছি, যেখানে 4টি সেল তৈরি হয়েছে, তার প্রত্যেকটিতেই একটি করে সেন্ট্রোমিয়ার রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি তার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 23, একটি করে স্ট্র্যান্ড রয়েছে এবং আমরা বলতে পারি তার ডিএনএ অ্যামাউন্ট হচ্ছে n। ডিয়ার ভিউয়ার্স খেয়াল করেন সেকেন্ড মিউটিক ডিভিশনের যাত্রা আমরা শুরু করলাম 23 2n দ্বারা, যাত্রা শেষ করলাম 23n দ্বারা। তাহলে এই পথে আমাদের কি পরিবর্তন হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই পথে আমাদের ডিএনএ অ্যামাউন্ট অর্ধেক হয়ে গেল। তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে এই দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশনের জন্য মূলত এই ছবিগুলো আঁকা। ফার্স্ট মিউটিক ডিভিশন রিডিউস ক্রোমোজোম নাম্বার অ্যান্ড সেকেন্ড মিউটিক ডিভিশন রিডিউস ডিএনএ অ্যামাউন্ট। আরেকটি ইম্পর্টেন্ট কথা আমাদের মনে রাখতে হবে, দেয়ার ইজ নো রেপ্লিকেশন অফ ডিএনএ বিটুইন টু মিউটিক ডিভিশন, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড মিউটিক ডিভিশন একটি কন্টিনিউয়াস প্রসেস, এর মাঝে কোনো ডিএনএ রেপ্লিকেশন বা ডুপ্লিকেশন হয় না। এছাড়াও আপনারা মনে রাখবেন এই মিউটিক সেল ডিভিশনের ডিভিশন অফ দ্য নিউক্লিয়াস অকার্স ইন 2 টাইমস, বাট ডিভিশন অফ দ্য ক্রোমোজোম অকার অনলি 1 টাইম। নেক্সট আপনাদের মাইটোসিস এবং মিওসিসের একটি পার্থক্য দেয়া আছে, এই পার্থক্যটি আপনারা খুব ভালো করে পড়বেন। আমার বিশ্বাস এতক্ষণ যে আমি বললাম মাইটোসিস মিওসিস সম্পর্কে এটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে সেই পার্থক্য আপনাদের জন্য বোঝা খুবই সহজ হবে। এখন একটি কোশ্চেন দেয়া আছে, সেই কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি। এ ইন মিউটিক সেল ডিভিশন দ্য ফার্স্ট মিউটিক ডিভিশন ডাজ নট রিডিউস দ্য ক্রোমোজোম নাম্বার। ডিয়ার ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ফার্স্ট মিউটিক ডিভিশন আমরা দেখতে পেরেছিলাম যে সেখানে ক্রোমোজোম নাম্বার 46 থেকে 23 হয়ে গেছিল, সো এটি ফলস। বি the first mutic division begins in the intrauterine life, it is a true information. C the second mutic division reduce the DNA amount, আমরা দেখতে পেলাম সেকেন্ড মিউটিক ডিভিশনে আমাদের ডিএনএ অ্যামাউন্ট 2n থেকে n হয়ে গেল, সো এটা ট্রু। the second mutic division in female complete before fertilization, এটি একটি ফলস ইনফরমেশন। the second mutic division in female complete after fertilization. And E the second mutic division begins with duplication of DNA, it is a true information. Sorry, এটি একটি false information, আমরা বলেছিলাম there is no replication of DNA between two mutic division.